এসআইআরে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দুরাই। নির্বাচন কমিশনের দফতরের বাইরে দাঁড়িয়ে এটাই বোঝানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো পোশাকে তৃণমূল নেত্রী, তার সঙ্গে জ্ঞানেশ কুমারের কাছে মৃতদের পরিজনরাও। মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন, যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, শিডিউল ট্রাইব নেই, মাইনরিটি নেই। শুরু থেকেই বাংলা এসআইআরকে সামনে রেখে অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, বাংলাদেশ থেকে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেছেন তাদের কোনোভাবেই ভারতে থাকতে দেওয়া যাবে না, ফেরত পাঠাতে হবে। এটা এসআইআর করলেই সম্ভব বলে বারবারই দাবি করছেন বিজেপির নেতারা। পাল্টা তৃণমূলের যুক্তি, এসআইআরে তো হিন্দুদের নামই বেশি বাদ গেছে, রেহাই পাননি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী মতুয়ারাও। এই যুক্তিকেই রাজধানীতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে যেন তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন, যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, শিডিউল ট্রাইব নেই, মাইনরিটি নেই। আইনজীবী হয়ে নয়। এসআইআর নিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সাধারণ মানুষের হয়রানি সহ একগুচ্ছ অভিযোগ জানিয়ে 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে কমিশনের অফিসে একেবারে জ্ঞানেশ কুমারের মুখোমুখি। তার আগে নজিরবিহীন ছবি রাজধানীর রাজপথে। প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পোশাকে কমিশন দপ্তরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আরো 12 জন, যাদের কারো পরিজন এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে অভিযোগ। কেউ আবার বেঁচে থেকেও কমিশনের তালিকায় মৃত বলে দাবি। কমিশনের দপ্তরের বাইরে দাঁড়িয়ে প্রত্যেকের পরিচয় দেন মমতা বন্দ্যোপাধ্যায়। इन्होंने बीएलओ, इनका घर का था हाजदा, टाइलर मैन, माझी मंडी, माझी देखो टाइलर है। एससी देखिए मुर्मू है, पॉपुलर चंद्र जी एससी, एससी नंदलाल राम देखिए, ये लोग माइनॉरिटी का है। কর্মকার তুমি বলো। সর্দার। মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন, যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, শিডিউল ট্রাইব নেই, মাইনরিটি নেই। देखिए बोल दिया ये डेड वोटर है। আমি জীবিত মানুষ কিন্তু আমি হচ্ছি মৃত। इसको भी डेड वोटर जिंदा है। আর কে আছে দেখুন, বুঝতে পারছেন কিছু? আমার মৃত বলে মৃত उनको भी। সোমবার সকাল থেকেই শীতের রাজধানীর হাওয়া গরম। বিকেলে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার আগে সকাল থেকেই তৃণমূল নেত্রীর সুর সপ্তমে। বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের ভিড় কেন, সেই প্রশ্ন তুলে আক্রমণ শানান মমতা। ঘরের শাড়ি পরেই হাজির হন বঙ্গভবনে, আশ্বস্ত করেন বাংলা থেকে যাওয়া মৃতদের পরিজনদের। সকালে চড়া সুর, বিকেলে কালো পোশাকে প্রতিবাদ। বাংলার এসআইআর নিয়ে দিনভর গরম রাজধানীর রাজনীতি। এসআইআরকে হাতিয়ার করে গেরুয়া শিবির শান দিচ্ছে মেরুকরণে, যা ভোঁতা করতে এদিন দিল্লির ময়দানে চড়া সুর মমতার। নিউজ 18 বাংলা। আবারও বিজেপির অস্বস্তি অনন্ত মহারাজ। ফের ইস্যু এসআইআর। সাধারণ মানুষের হয়রানির জন্য কাঠগড়ায় তুললেন কমিশনকে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, বিজেপি রাজ্যসভার সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে আবারও বিড়ম্বনা বাড়ালেন বলেই অনেকের মত। রবিবার কোচবিহার 2 নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামে এক অনুষ্ঠানে এসআইআর নিয়ে সুর চড়ান অনন্ত মহারাজ। শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরব হন, নিশানা করেন কমিশনকে। এই যেটা প্রক্রিয়া চালাইছে, এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো, মোর ব্যক্তিগত মত, ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস। আগের যেগুলা কর্মচারী আসলে ধরি জেলে ঢুকাও, ঢুকে এলে ঠিক কর, আগত ধরি জেলে ঢুকাও। ভুল করছে না, সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক,
মোর স্পেলিংটা অমুক ওরা কায় লাগছে ইলেকশন ডিপার্টমেন্টের মানসিক হচ্ছে অপরাধী কায় ইলেকশন কমিশনার, তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। কমিশনের কাজ নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও প্রশ্ন তুলেছেন, তবে তারা কেউই এসআইআর এর বিপক্ষে নন। অনন্ত মহারাজ কিন্তু শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছেন, নিশানা করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও। আরে আমাদের জায়গার মানুষ প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম বললে তো বাংলাদেশি, বললে তো পাকিস্তানি, বললে মানুষ পাকিস্তান থেকে আসছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। মাসখানেক পরে ফের এসআইআর নিয়ে সরব অনন্ত মহারাজ। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক ওরা কায় লাগছে ইলেকশন ডিপার্টমেন্টের মানসিক হচ্ছে অপরাধী কায় ইলেকশন কমিশনার, তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। নিউজ 18 বাংলা। কমিশনের নিয়ম মানছে না কমিশনই, আবার উঠল অভিযোগ। একাধিক জায়গায় বিশেষভাবে সক্ষমদের দাঁড়াতে হলো এসআইআর শুনানির লাইনে। এসআইআর শুনানিতে জেলায় জেলায় হয়রানি। অভিযোগ কমিশনের নিয়ম মানছে না কমিশনই। যেমন 85 বছর বা তার বেশি বয়সীদের যেতে হবে না শুনানি কেন্দ্রে, আবার কেউ বিশেষভাবে সক্ষম হলে জানাতে হবে বিএলওকে তাদের বাড়ি গিয়ে শুনানি করার কথা কমিশনের। কিন্তু তা হচ্ছে কোথায়? ইনি উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা মনোরঞ্জন সরকার, বিশেষভাবে সক্ষম। দুহাতে লাঠি ধরে চলাফেরা করতে হয়, এই অবস্থাতেও যেতে হলো শুনানি কেন্দ্রে। অভিযোগ বিএলওকে জানিয়েও তার বাড়িতে শুনানি হয়নি। মায়ের এটা ভুল হয়ে গেছে। মায়ের নামের ভুল আছে, তাই কাগজপত্র জমা দিতে এসেছে। হ্যাঁ, ইনি সাগিরা খাতুন, মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। সাগিরা বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও সোমবার যেতে হয় শুনানি কেন্দ্রে। অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যেতে হয় মালদা মেডিকেলে। এদিন মালদার এই শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন আরো দুজন, তাদের মধ্যে একজন বৃদ্ধা। উত্তর 24 পরগনার হাড়োয়া। এদিন এখানে শুনানির লম্বা লাইন পড়ে। অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একে একে অসুস্থ হয়ে পড়েন 3 মহিলা, তাদের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা। কিসের জন্য এসেছিলেন? হেয়ারিং হচ্ছে। হিয়ারিং, সেখানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন? শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে ওষুধ হাতে নিয়ে শুনানি কেন্দ্রে বৃদ্ধ। प्रेशर हाई है, यहाँ पर बुलाए हैं हियरिंग में, तो आए हैं। प्रेशर का टेबलेट खाकर भी आए हैं, तबीयत ठीक नहीं है। মালদা জেলা স্কুলের শুনানি চলার সময় উত্তেজনা ছড়ায়। শুনানির লাইনে দাঁড়ানো নিয়ে গোলমাল, তার থেকেই মারামারি। আমরা 2 ভাই দাঁড়িয়েছিলাম এক জায়গাতে, ওরা 10-12 জন ছেলে প্ল্যানিং করে এসেছে, এসে বলছে এই 2 জন আছে, ধরো ধরো বলেছে। তখন আমরা ভয়তে পালাচ্ছি, আমার জামা ধরে ছিঁড়েছে আর যে যা পেরেছে মেরেছে আমাকে। উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর। অভিযোগ এখানকার একটি বুথের 9 জনের নাম ভোটার তালিকায় নেই, মৃত দেখানো হয়েছে। বললে হাস্যকর হবে যে আমরা মৃত ব্যক্তির লাশ নিয়ে এসেছি, 10 জন লাশকে নিয়ে এসেছি, যে দেখুন আমাদের এই জীবিত অবস্থায় আমাদের লাশ বানিয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। বাংলার এসআইআর এ হিয়ারিং হয়রানি চলছেই। মিনাখার শুনানি কেন্দ্রে চরমে ভোগান্তি। বিডিও অফিসের সকাল থেকে শুনানির লাইন, রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, ঠিক কি অবস্থা, এরকম পরিস্থিতি কেন?
অনুপমের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, মিনাখার শুনানি কেন্দ্রে চরমে ভোগান্তি। বিডিও অফিসের সকাল থেকে শুনানির লাইন এবং রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানি। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, যে অভিযোগ উঠছে, এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে? দেখো, এই যে মিনাখার যে বিডিও অফিসে এসআইআর যে শুনানিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে যে শুনানি কেন্দ্রে আসা মানুষ, তারা কারণ এখানে অন্যান্য জায়গার মতন এখানেও ভোর 5টা কি 4টের সময় এসে লাইন দিচ্ছে পরিযায়ী শ্রমিক যারা, তারা শুনানির যে নোটিশ, সেই নোটিশ পেয়ে তড়িঘড়ি ভিন রাজ্য থেকে চলে এসেছে, এসে সোজাসুজি এই বিডিও অফিসে এসে লাইন দিয়েছে ভোর থেকে। কিন্তু রাত্রিরে 11টা সাড়ে 11টা পর্যন্ত বেজে যায়, তখনও তাদেরকে না খায় না দিয়ে তারা লাইনে দাঁড়িয়ে থাকে। তারপরে গিয়ে তাদের শুনানি হয়, শেষ হয়। এরকম ভোগান্তি কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে। একদিকে যেমন বসিরহাট 2 নম্বর ব্লক, অন্যদিকে মিনাখা ব্লকে কিন্তু এরকম চরম হয়রানির শিকার কিন্তু প্রতিনিয়ত মানুষ হচ্ছে। এবং মানুষের যেটা অভিযোগ, যে এই যে ইলেকশন কমিশনের এসআইআর এর নামে যে চরম হয়রানি করছে মানুষকে, এই হয়রানি অবিলম্বে বন্ধ করা হলো, না হলে এই যে বিজেপি চক্রান্ত করে এই ইলেকশন দপ্তরকে দিয়ে যে মানুষকে হয়রানি করছে, তার ফলাফল কিন্তু আসন্ন বিধানসভার ভোটে কিন্তু বিজেপিকে ভুগতে হবে। এবং পাশাপাশি এটাও বলছে যে এসআইআর এর নামে যে হয়রানি চলছে, এই যে এসআইআর এর যে নিয়ম, সেই নিয়মের কিছুটা হলেও সরলীকরণ করা হোক, যাতে সাধারণ মানুষের এই হয়রানির মধ্যে না পড়তে হয়। এটা কিন্তু এলাকার মানুষ কিন্তু বারবার কিন্তু করে অভিযোগ তুলছে। বেশ, ধন্যবাদ অনুপম। আর 2 দিন আগে বার হয়েছি, তামিলনাড়ু থাকতাম, ওখান থেকে আর ছুটে আসতে হলো, ওয়েটিং মেরে এত ভিড়ের মধ্যেও এসআইআর করতে হলো। প্রথম নোটবন্দি, এখন এসআইআর, করে করে মানছি যা কষ্ট দিচ্ছে এই অপদত্ত সরকারের সামনে বিধানসভার ভোটে আমরা বুঝিয়ে দেব, এর যোগ্য জবাব আমরা দেব। আমি থাকতাম হিমাচল প্রদেশে, এসে দেখলাম যে আমি এখন যেটা সহজ ভেবেছিলাম, এখন না, লাইনের জন্য অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া নেই, আর এই হিয়ারিং এর জন্য খুব পেরেশানিতে আছি। বাজেটের পরদিনই শুল্ক যুদ্ধে ভারতের জয়। ভারতীয় পণ্যের শুল্ক কমালো ট্রাম্পের আমেরিকা। এবার থেকে ভারতীয় পণ্যে 18% শুল্ক আমেরিকায়। এক্স পোস্ট করে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা মোদীর। ট্রাম্পের সঙ্গে কথার পরই শুল্ক কমার কথা জানিয়েছেন মোদী। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পেরও। ভারতীয় পণ্যের শুল্ক 25% থেকে কমিয়ে 18%। পোস্টে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, এই ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে যে গোটা বিশ্বের মধ্যে যে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল, যে তাহলে গোটা বিশ্বে আন্তর্জাতিক সমীকরণটা ঠিক কিরকম হবে? শেষ পর্যন্ত রাশিয়ার থেকে তেল কেনা ভারত কমিয়ে দিল, তারপরে ট্রাম্প শুল্ক তার কমিয়ে দিলেন। তো সব মিলিয়ে পরিস্থিতিটি কিরকম? দেখো, এর আগেই আমরা দেখেছি 27শে জানুয়ারি ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে মাদার অফ অল ট্রেড ডিলস হিসেবে যে ডিল সাইন হয়েছে, তারপর থেকেই আন্তর্জাতিক মহলে অন্তত বাণিজ্য ক্ষেত্রে ট্রাম্পের ওপর যে চাপ বেড়েছিল সেইটা কিন্তু একেবারে স্পষ্ট। আর তাতেই বাজেটের ঠিক পরের দিন একেবারে স্পষ্টতই আমেরিকা এবং ভারত তরফ থেকেই জানানো হলো যে আমেরিকার তরফে যে শুল্ক চাপানো হয়েছিল অতিরিক্তভাবে ভারতের ওপর, যা প্রায় 25% গিয়ে দাঁড়িয়েছিল, সেইটা কমিয়ে 18% করা হলো। উল্লেখ্য, এই গোটা শুল্ক এখন বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, চীন, অন্যান্য দেশের অর্থাৎ এশিয়ার আর 5টা দেশের যা শুল্কের পরিমাণ রয়েছে তার তুলনায় অনেক কম। অর্থাৎ ভারত থেকে কোনো সামগ্রী এখন যদি আমেরিকাতে রপ্তানি করা হয়, সেক্ষেত্রে 18% শুল্ক দিতে হবে সেই পণ্যের জন্য, যা কিন্তু এখন কূটনৈতিক স্তরে একটা বড় উল্লেখ্য বিষয় বলে কিন্তু দেখা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের তরফে। ধন্যবাদ সান্নিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা দেখলাম যে যখন রাশিয়ার থেকে তেল কেনা কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলো ভারত, তারপরেই মানে আমেরিকা ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, এই সিদ্ধান্তের পরে ট্রাম্প তার শুল্ক নীতি, শুল্কর পার্সেন্টেজ কমিয়ে দিলেন। সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তো ভারতের ভালো সম্পর্ক, এবং এখন যদি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় ভারত, সব মিলিয়ে আন্তর্জাতিক সমীকরণটা ঠিক কিরকম হবে? হ্যাঁ, দেখুন, এখন অনেকগুলো ডেভেলপমেন্ট ঘটেছে। মানে যখন আমেরিকা আমাদের উপর ট্যারিফ বসালো, আমরা ভাবলাম যে আমাদের যে দেশের জিনিস চুরি তৈরি হচ্ছে তার মার্কেট যেটা আমেরিকায় ছিল সেটা বিরাট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। তা আমরা বিকল্প মার্কেটের সন্ধানে যখন গেছি, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট এসেছিলেন, নাম হয়, তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে
তারা বিশেষ কিছু আমাদের জিনিস কেনার নেই, কিন্তু আমরা সেখান থেকে তেল ইত্যাদি নিচ্ছিলাম এবং তারা সেটা জানিয়েছে অসুবিধে কিছু নেই। নিষেধাজ্ঞাটা ভারত কিভাবে কন্ট্রোল করবে সেটা ভারতের ব্যাপার। এখন ইউরোপের ইউনিয়নের সঙ্গে আমাদের যে ম্যাসিভ যেটা খসড়া চুক্তি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইউরোপে আমরা বিশাল বাণিজ্য করতে পারবো। এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই যে চুক্তিটা যেটা ভারতের হয়েছে, একটা পরিমাণা যেটা তৈরি হয়েছে, তাতে আমার ধারণা যে আমেরিকা মনে করছে ভারত যদি তার বিকল্প পেয়ে গেছে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে তো একেবারে ভারতকে বন্ধু হিসেবে কেন, দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি চীনকে কন্ট্রোল করতে হয় তাহলে ভারতের প্রয়োজন আছে। ভারতের সঙ্গে চীনের যে একটা ইগো কনফ্লিক্ট আছে সেটা খুব একটা মেটার জায়গায় নেই। এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে একেবারে বন্ধু হিসেবে ফেলে দেওয়া এবং পাকিস্তান যে খুব একটা কাজের সেটা তো নয়, সেটা আমেরিকা অতীতেও দেখেছে, কিন্তু তার জিওপলিটিক্যাল যে অবস্থান আছে সেটাকে ব্যবহার করতে চায়। এখন যেটা 18% 50 থেকে 18% নিয়ে আসা হয়েছে, এটা আমেরিকা বুঝিয়ে দিচ্ছে যে ভারতের বাণিজ্য, ভারতের একটা দেখুন $130-140 বিলিয়ন আমরা ব্যবসা করি, হিউজ মার্কেট। এবং আমেরিকা পুরো তাদের যে এখন একটা সময় ছিল আমেরিকা থেকে আমরা বেশি কিনতাম, এখন উল্টো অনেক বেশি আমেরিকা আমাদের থেকে কেনে। আমাদের ওষুধপত্র ইত্যাদি জিনিস আমেরিকার বাজার ছেড়ে গেছে, এখন এর বিকল্প খুব একটা নেই। এবং ভারতকে ধরে রাখাই একটা ভারতের প্রোডাক্ট এখন আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পেয়েছে, এখন সেই বাজারটাকে নষ্ট করতে চাইছে না। এটা ইকোনমিক দিক, পলিটিক্যাল দিকটা হচ্ছে ভারতকে কাছে দেখা দরকার, চীনকে, চীনের আগ্রাসনকে কতটা নিয়ন্ত্রণ করা যায়। আমেরিকার কাছে যে রাশিয়া খুব একটা যে বড় একটা শক্তি বলে মনে করছে না, একটা যে দেশ ইউক্রেনের সঙ্গে 4 বছর লড়াই করছে তার সঙ্গে খুব একটা ভয়ের কিছু নেই বলে আমেরিকা মনে করে। আপনাকে অনেক ধন্যবাদ। বরানগরে কেন্দ্রের হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য। এই হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন স্থগিত। শনিবার হঠাৎ নোটিশ, অবসরপ্রাপ্ত কর্মীদের মাথায় হাত। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, তারপরই স্বস্তি। কর্তৃপক্ষ জানিয়েছে নোটিশ প্রত্যাহার করে সবাইকেই পেনশন দেওয়া হয়েছে। পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে। 31শে জানুয়ারি 2026 থেকে অবসর জীবনে বড় ভরসা পেনশন, সেই পেনশনই স্থগিত, সেটাও কেন্দ্রীয় সরকারের হাসপাতালে। এতে মাথায় হাত অবসরপ্রাপ্ত কর্মীদের। কেন্দ্রীয় সরকারের অধীনে বরানগরের বনহুগলি ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস, সংক্ষেপে NILD হাসপাতাল। রবিবার ছিল কেন্দ্রীয় সরকারের বাজেট, তার ঠিক আগের দিন শনিবার কেন্দ্রের অধীনস্থ এই হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে পৌঁছয় পেনশন স্থগিতের নোটিশ। তাতে লেখা 2004 সালের 1 জানুয়ারির আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের ওল্ড পেনশন স্কিমের আওতায় রাখার প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের সম্মতি নেই। তাই কলকাতার NILD হাসপাতালের পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীদের পেনশন 2026-এর 1 জানুয়ারি থেকে স্থগিত করা হলো। এতে মাথায় আকাশ ভেঙে পড়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের। প্রতিবাদে সোমবার তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে। 31শে জানুয়ারি 2026 থেকে এখান থেকে আমরা রেগুলার পেনশন পেতাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেনশন অনুসারে যা নিয়ম, সেটা হঠাৎ করে উইদাউট এনি নোটিস আমাদের উপর একটা ডিভাস্টেটিং আঘাত চলে এলো। আমাদের পেনশনের অধিকার থেকে উইথহেল্ড করে রাখা হলো। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়, তারপরই স্বস্তির খবর পান কেন্দ্রীয় সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীরা। কর্তৃপক্ষ ফের নোটিশ দিয়ে জানিয়েছে NILD হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত 31শে জানুয়ারির নির্দেশ বাতিল করা হলো। अभी तो रिलीज हो गया उन लोग, सब एम्प्लॉय का हो गया ना, सबका हो गया। 2-3 साल से कुछ प्रॉब्लम चल रही थी, तो दिसंबर 2025 तक में सब था, सही था। कुछ डायरेक्शन मिनिस्ट्री से क्लियर कट नहीं था। आज सेक्रेटरी मैडम ने बोला कि डायरेक्शन आप लोग समझ नहीं पाए, डायरेक्शन रोकने के लिए नहीं था। कितना एम्प्लॉय को रिलीज हुआ है? मेरे हिसाब से मोर देन 85। আমরা নিউজ 18 বাংলা কৃতিত্ব জানাই যে তারা সুন্দরভাবে খবরটি পরিবেশন করেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আজকে জানাচ্ছি যে আজকে সকালে মিনিস্ট্রি আমাদের পেনশন রিলিজ করে দিয়েছে।
বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।